ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের একটি নতুন অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আর সে অধ্যায়টিও বীজগণিতে, অর্থাৎ আমি বীজগণিতে আজকের এই অধ্যায়টা নেওয়ার উদ্দেশ্য আছে একটি, সেটি হলো এখানে আমাদের পঞ্চম অধ্যায়। কারণ বীজগণিতে আমাদের প্রায় সবই শেষ, আর এই একটি অধ্যায়ই আছে। এই অধ্যায়টি আমাদের ক্লাস করতে বড়জোর 3টি বা 4টি লেকচারে আমরা এই অধ্যায়টি শেষ করে ফেলতে পারবো। কারণ খুব ছোট্ট একটি অধ্যায়, খুব সহজ একটি অধ্যায়। আর এই 3-4টি লেকচারের জন্য আমরা বীজগণিতটাকে আর ঝুলিয়ে রাখতে চাই না। এই জন্য আমরা বীজগণিতটা একদমই টোটালি শেষ করে দিয়ে তারপরে পাটিগণিতে যাব। কারণ পাটিগণিত আমাদের অনেক বাকি এখনও। এখন পাটিগণিতে গেলে পাটিগণিতের অধ্যায়গুলো যখনই আমরা ধরবো তখন অনেকগুলো লেকচার লাগবে, অনেক সময় লাগবে। যার জন্য বীজগণিতের এই অল্প একটু একটা অধ্যায়, এই অধ্যায়কে আমরা রেখে যেতে চাচ্ছি না। এই জন্য তোমাদেরকে আজ আমি এই অধ্যায়টি শেষ করে দিচ্ছি। কারণ সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা, এবং সেই বার্ষিক পরীক্ষাতে তোমরা এই অধ্যায়টি অবশ্যই তোমাদের প্রয়োজন পড়বে, এটা অবশ্যই লাগবে তোমাদের। আবার ওদিকে তোমাদের পাটিগণিতেও যে অধ্যায়গুলো লাগবে সেগুলো আমি এই অধ্যায়টি শেষ করে দ্রুত আমি সেখানে চলে যাব। তাই ঠিক আছে, আজ তোমাদের আমি যে অধ্যায়টি আলোচনা করব সেটা হলো পঞ্চম অধ্যায়ে সরল সমীকরণ। এখন সরল সমীকরণটা কি, এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা এই অধ্যায়ে শিখব। আর সরল সমীকরণটা হলো সমতা নির্ধারণ। কোনো একটি রাশির বাম পক্ষ এবং ডান পক্ষ, দুইটি পক্ষের মধ্যে সমতা নির্ধারণই হলো সমীকরণের মূল বিষয়বস্তু। আর এই সমীকরণ থেকে আমরা সমীকরণের মূলটাকে বের করতে পারি। মূল বলতে কি, সমীকরণের মধ্যে একটি চলক থাকে, অজানা রাশির মান থাকে, সেই অজানা রাশির মানটাকে আমরা বের করতে পারি এই সমীকরণের মাধ্যমে। তা এই সম্পর্কে আমি একটি তোমাদের বাস্তব কিছু জ্ঞান না দিলে তোমাদের হয়তোবা অজানা থেকে যাবে, অনেক কিছুই হয়তোবা জানতে পারবে না। যেমন তোমরা দোকানে গিয়ে অনেক কিছুই কেনাকাটা করো, সেখানে দাঁড়িপাল্লা দেখেছো তোমরা অবশ্যই। এখন যদিও দাঁড়িপাল্লা চোখে খুব কমই পড়ে, কারণ এখন সব ডিজিটাল পাল্লা হয়ে গেছে। সেখানে পণ্য সামগ্রী দিলে এখানে ডিজিটে লেখা ওঠে কত গ্রাম, কত কিলোগ্রাম, কি কতটুকু পণ্য আমরা কিনলাম সেটা আমাদের ডিজিটে উঠে আসে। কিন্তু তোমরা ঠিক কয়েকটি বছর, 1-2-3 বছর 4 বছর আগের দিকে, পিছনের দিকে তোমরা একটু ফিরে তাকাও, তোমরা হয়তো আরেকটু ছোট ছিলে। সেই ছোট সময়ে তোমরা দেখতে পেয়েছো, বা এখনও আছে, বিভিন্ন জায়গায় আছে, তোমরা দেখতে পাও এরকম একটি দাঁড়িপাল্লার মাধ্যমে পণ্যগুলোকে পরিমাপ করা হয়। সেটি একটি ছবি আমি বোর্ডে না আঁকলাম, তোমাদের বইতে আছে। এখানে দেখো, এখানে দাঁড়িপাল্লার এই পাশে একটি পাল্লা ঝুলছে, এই পাশে একটি পাল্লা ঝুলছে, আর মাঝখানে একটি দণ্ড দেওয়া আছে, এবং এর মাঝখানে, একদম মাঝখান বরাবর আরেকটি সুতা বা দড়ি অথবা কোনো একটি দণ্ড এখানে লাগানো আছে। এটা লিভারের কাজ করে। আর সেই দণ্ডটি থেকে আমরা দেখো, এটি একটি দাঁড়িপাল্লা, এই পাশে আমাদের মনে করে একটি পণ্য রাখার জন্য একটি পাল্লা দেওয়া আছে, এ পাশেও আমাদের ওই রকমই একটি পাল্লা দেওয়া আছে। আঁকতে চেয়েছিলাম না, তারপরে একটু এঁকে দেখাই। আর এখানে একদম মাঝামাঝিতে এইটাকে ধরে রাখার জন্য, হাত দিয়ে ধরার জন্য একটি কিছু থাকে। এখন এই পাশের পাল্লায় আমি যদি মনে করো চাল, ডাল, আটা, ময়দা যা খুশি তাই আমরা দেই, বা আলু দেই, এখানে বইতে আলুর উদাহরণ দিছে। মনে করো আমি এখানে কিছু পরিমাণে আলু রাখলাম, এখানে আমি কতগুলো আলু রাখলাম, ঠিক আছে। একটা পাল্লায় আমি কতগুলো আলু দিলাম, দেওয়ার সাথে সাথে এখানে যখন ধরে আছে এটা একদম মাঝামাঝি, দুই পাশে সমান ছিল, আলু দেওয়ার সাথে সাথে এটা নিচের দিকে ঝুঁকে যাবে, এই পাল্লাটার নিচের দিকে ঝুঁকে যাবে। অর্থাৎ এখানে আমাদের যেটা ছিল এটা আস্তে করে এরকম হয়ে যাবে, তোমাদের এই পাল্লাটা এইরকম হয়ে যাবে। এখান থেকে তোমার দেখবা এই পাশে পাল্লাটা নিচে চলে আসছে। কিন্তু এই পাশে যদি আবার আলু দেওয়া আছে, এ পাশে তুমি কিছু পরিমাণে আবার ঠিক যত পরিমাণে আলু দিছো, ঠিক তত পরিমাণ আলু যদি আবার এই পাশে দেওয়া হয়, তখন দেখবা আবার সমান সমান, মাঝখানে ধরে রাখছো, আবার সমান সমান হয়ে যাবে। তাহলে এ পাশে যতগুলো পরিমাণ আমরা দিয়েছি, ঠিক তত পরিমাণ যদি এখানে দেওয়া হয় তাহলে সমান হবে। অথবা এ পাশে যত পরিমাণে আলু দিছো, এখানে কিছু কিছু করে অল্প অল্প করে তুমি চাল দেওয়া শুরু করলে, কিছু চাল দিলে, আরও চাল দিলে, আরও চাল দিলে, যখন দেখবে দুই পাশে সমান হয়েছে, সমান হওয়ার পর তখন আমরা বলবো হ্যাঁ, আলু এবং চালের পরিমাণটা সমান। অথবা এখানে আমাদের বাটখারা অর্থাৎ পাথর থাকে, আমাদের কিলোগ্রাম বা গ্রাম খচিত, গ্রামে পরিমাপ করার আমাদের কিছু পাথর থাকে, বাটখারা থাকে। সেই পাথরগুলো আমরা এখানে 1 কেজি ওজনের একটা পাথর দিয়ে দিলাম, ঠিক আছে। 1 কেজি একটি পাথর দিয়ে দিলাম, এখানে 1
কেজি, একটি পাথর দিলাম, পাথর দেওয়ার ফলে আমাদের এই পাশটা ঝুঁকে গেল। এখন আমার দরকার 1 কেজি আলু কিনবো, তাহলে আমি একটি একটি করে আলু এই পাশে দেওয়া শুরু করলাম, একটি দিলাম, দুইটি দিলাম, তাতে দেখলাম আমার এই পাশটা কিন্তু ঝুঁকেছিল পাথর দেওয়াতে। আলু দিতে 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 যখন দেখবো না দুই পাশটা এখানে ধরেই রাখছি, যখন দেখলাম দুই পাশটা সমান হয়ে গেছে, তখন বুঝবো এখানে আমার 1 কেজি আলু হয়ে গেছে। ঠিক আছে, এখন তুমি যদি এক কাজ করো, এই পাশে আরও 1 কেজি পাথর দিয়ে দাও, বা 1 কেজি পরিমাণ আরও 1 কেজি পাথর আরেকটা দিয়ে দাও, তাহলে তোমাকে কী করতে হবে, এখানে যতগুলো আলু নিছিলে ঠিক ততগুলো আরও আলু এখানে নিতে হবে, না হলে এই পাশটা ঝুঁকে থাকবে। আস্তে আস্তে আমরা আলু দিতে দিতে আরও কিছু আলু দিলাম, তখন এ পাশে সমতা চলে আসলো। তাহলে আমাদের এই যে সমীকরণ গঠন, এই সমীকরণের উদ্দেশ্যই হলো আমাদের কোনো একটি, আমরা এর আগেও যে চলকগুলো আমরা দেখে আসলাম এক্স ওয়াই জেড দিয়ে বা এবিসি দিয়ে, আমরা যে চলকগুলো যেমন 2x + 5, 2x + 5, এটা একটা আমরা রাশি দেখে আসছি, তাই না? এই রাশিতে আমাদের কয়টি পদ আছে সেগুলো তোমাদের শিখাইছি, একটি পদ, একটি পদ, দুইটি পদ, আর মাঝখানে যে চিহ্নটা আছে এটা হলো কি প্রক্রিয়া চিহ্ন, অর্থাৎ প্লাস মাইনাস ইনটু এবং ডিভাইডেড, এই 4টি হলো প্রক্রিয়া। তাহলে 4টি প্রক্রিয়ার একটি প্রক্রিয়া হলো এখানে প্লাস দেওয়া আছে, মানে যোগ চিহ্ন। তাহলে এই যে প্রক্রিয়াগুলো আছে, প্রক্রিয়াগুলো দিয়ে 2x + 5 ইকুয়ালস, এই পাশে যদি দিলাম আমরা মনে করো 10 বা 12 বা অন্য যে কোনো একটাই দিই না কেন, 11 দিয়ে দিলাম, এরকম আমাদের কতগুলো মান দেওয়া আছে। তাহলে এই পাশে 2x এর সাথে 5 প্লাস করলে, মানে যোগ করলে আমাদের 11 এর সমান হয়। তাহলে এখানে এক্সটা কত, এক্সটা তোমাদের অজানা রাশি, 5 একটা নির্দিষ্ট সংখ্যা, 2 আমাদের জানা সংখ্যা, 11টাও একটা নির্দিষ্ট জানা সংখ্যা, কিন্তু এক্সটা আমাদের অজানা না। তাহলে এই এক্সের মানটা যখন আমরা বের করব, এই বের করতে হলে আমাকে এই পাশে কিছু যোগ করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এই পাশে যদি আমরা 1 যোগ করি, এই পাশেও আমাদের 1 যোগ করতে হবে। যেমন এই পাশে 1 কেজি পাথর দিলাম, মানে এই পাশে 1 কেজি আলু দিলাম। এই পাশে থেকে যদি আমি 1 মাইনাস করি, তাহলে এই পাশেও আমাদের 1 মাইনাস করতে হবে। এ পাশে যদি 1 গুণ করি, তাহলে এ পাশেও আমাদের 1 গুণ করতে হবে। এই পাশে যদি 1 ভাগ করি, তাহলে এই পাশেও আমাদের 1 ভাগ করতে হবে। অর্থাৎ দুই পাশে সমতা রাখার জন্য, আমরা দাঁড়িপাল্লাটাকে সমান রাখার জন্য আমাদের এই পাশে যা করব এ পাশেও ঠিক তাই করতে হবে। এ পাশে যোগ করলে পাশে যোগ, এ পাশে বিয়োগ করলে পাশে বিয়োগ, এ পাশে গুণ করলে পাশে গুণ, এ পাশে ভাগ করলে পাশে ভাগ। তাহলে আমাদের দুই পাশে একই কাজ করতে হবে, অর্থাৎ সমতা রাখার খাতিরে। এছাড়াও আমরা আরেকটি প্রক্রিয়া জানি, সেটা আমরা শেখাবো একটু পরে, অঙ্ক করার সময় আমি শেখাবো, এখনই আপাতত না বললাম। আমরা স্থানান্তর, বাম পাশ থেকে ডান পাশে আমরা কোনো একটি মানকে, কোনো একটি পদকে, এখানে তো পদ ছিল কত, 2x + 5, তাহলে 5 একটা পদ, 2x একটা পদ, তাই না? তাহলে কোনো একটি পদকে আমরা বাম পাশ থেকে সমান সমানের বাম পাশ থেকে ডান পাশে স্থানান্তর করতে চাইলে সেই পদের বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়ে যাবে। তার মানে এই পাশের যে যদি আমাদের থাকে প্লাস, এই 5টাকে যদি আমি ওই পাশে নিতে চাই, তাহলে এই পাশে প্লাস আছে, ওই পাশে নিয়ে 5টা হয়ে যাবে মাইনাস। এই পাশে যদি আমাদের মাইনাস থাকতো, ও পাশে নিয়ে আমাদের হয়ে যেত প্লাস। আবার এই 2x এর মধ্যে দেখে 2টাকে, এক্সের সাথে 2টা কী আকার আছে, গুণ আকার আছে। আমি এই 2টাকে যদি ওই পাশে নিয়ে যেতে চাই, তাহলে গুণ আছে, ও পাশে গিয়ে হয়ে যাবে ভাগ। তাহলে এরকম আমরা ট্রান্সফারও করতে পারি, এক পাশ থেকে আরেক পাশে আমরা স্থানান্তর করতে পারি। সে স্থানান্তর করতে গেলে আমাদের প্রক্রিয়া যেগুলো আছে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ, সেইগুলো প্রক্রিয়াগুলো বিপরীত প্রক্রিয়া বিশিষ্ট হয়ে যাবে। অর্থাৎ যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। তাহলে এরকম আমাদের বিপরীত প্রক্রিয়া বিশিষ্ট হয়ে যাবে। অথবা আমরা উভয় পক্ষে সমান সংখ্যক সংখ্যা বা সমান সংখ্যক উপাদান, সমান সংখ্যক পদ দ্বারা আমরা উভয় পক্ষকে যোগ করতে পারি, সমান সংখ্যক পদ দ্বারা উভয় পক্ষ থেকে বিয়োগ করতে পারি, সমান সংখ্যক সংখ্যা দ্বারা উভয় পক্ষকে গুণ করতে পারি, অথবা সমান সংখ্যক সংখ্যা দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে পারি। সেক্ষেত্রে আমাদের হতে হবে সমান সংখ্যক, কম বেশি হলে হবে না। কারণ এই পাশে যদি আমি একটি আলু কম দিই, তাহলে দেখবে পাথরের সাইডটা ঝুঁকে থাকবে, তাহলে সমতা আসলো না। কিন্তু আমাদের মাঝখানে যে চিহ্নটা, এখানে এই চিহ্নটার নাম কি, সমান সমান। তাহলে এই সমান সমান মানে কি, আমার দুই পাশটা সমান থাকতে হবে, কিন্তু সেই সমতা কিন্তু থাকবে না যদি এক পাশে আরেক পাশে কম বেশি করি। আমাকে একই কাজ করতে হবে। এইটি হলো আমাদের সমীকরণের মূল বিষয়বস্তু। তাহলে আমি সমীকরণ নিয়ে এতক্ষণ যা আলোচনা করলাম, সেই আলোচনাগুলো কিন্তু তোমাদের যতটুকুই বুঝতে পেরেছো, হয়তো বা সামান্য কিছু বুঝতে পেরেছো, তেমন বেশি বুঝতে পারোনি, কিন্তু এটাকে একেবারেই পূর্ণাঙ্গ সম্পূর্ণরূপে তোমরা বুঝতে পারবে এখন, যদি নাকি আমরা এটার বাস্তব প্রয়োগগুলো দেখাই, দু একটি অঙ্ক করে দেখাই। দু একটি অঙ্ক দেখালে এটা বাস্তবতার দিকগুলোকে যদি তোমাদের এখানে তুলে ধরা হয়,
তাহলে তোমরা একেবারেই সম্পূর্ণ পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আমি তো বলছি ইতিপূর্বে যতগুলো অধ্যায়ের অঙ্ক করেছো সব অধ্যায়ের চেয়ে সবচেয়ে সহজ অধ্যায় হলো এই অধ্যায়। তোমরা শুধুমাত্র একটু মনোযোগ দিয়ে দেখবে এবং দেখবে তোমার অঙ্ক করতে গেলে মনে হয় এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক একবারেই শেষ করে ফেলি, এতটাই সহজ মনে হবে তোমাদের কাছে। তা ঠিক আছে, আমি তো একটা অঙ্ক করি, অঙ্ক করলে তোমাদের কাছে এটা আরও ক্লিয়ার হয়ে যাবে, এটা কতটা যে সহজ সেটা তোমাদের কাছে আরও একদমই ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমি যা যা বললাম সবগুলো কথাই কিন্তু বইতে লেখা আছে। তোমরা একটু বইটা যদি রিডিং পড়ো, অর্থাৎ 93 পৃষ্ঠায় এখানে যে আমি চিত্রটা দেখালাম এটা পড়তে পারো। 94 পৃষ্ঠায় দেখো এখানে সরল সমীকরণের এখানে সমীকরণ সমাধানের জন্য নিম্নলিখিত স্বতঃসিদ্ধগুলো ব্যবহৃত হয়। নিম্নলিখিত স্বতঃসিদ্ধগুলো ব্যবহৃত হয়, এখানে 4টি স্বতঃসিদ্ধ দেখাইছে, তার মানে আমি কিন্তু অলরেডি বলে ফেলছি। যদি মনে করো আমাদের এখানে স্বতঃসিদ্ধগুলো কি, এখানে বইতে কি দেখাইছে, 1 নম্বরে দেখাইছে এ সমান সমান মনে করি বি, এটা আছে। তাহলে এখান থেকে আমরা এই দুই পক্ষেই যদি আমরা এ যোগ করি, তাহলে এ পাশে যদি এ এর সাথে এ যোগ করি, তাহলে এ পাশেও এ তো ছিলই, তার সাথে আমি অতিরিক্ত যোগ করছি কোনটা, এটা। তাহলে এই পাশে তো আমাদের বি ছিলই, তাহলে বি লিখলাম, তার সাথে আমাকে এই অতিরিক্ত এটা যোগ করতে হবে না, এই অতিরিক্ত এটা কিন্তু আমার এখানেও যোগ করে নিতে হবে। তার মানে এই পাশটাকে যদি আমরা এ যোগ করি তাহলে এই পাশেও আমাদের এ যোগ করতে হবে, এটা একটা স্বতঃসিদ্ধ। আবার যদি এ সমান সমান বি আছে, সেখান থেকে আমি যদি দেখো এ থেকে মাইনাস কোনো একটা জিনিস মনে করলাম 1 মাইনাস করলাম, তাহলে পাশে বি থেকেও 1ই মাইনাস করতে হবে। আবার এর সাথে যদি 1 প্লাস করি, বি এর সাথে 1ই প্লাস করতে হবে। মানে এ পাশে যা করব এ পাশে যদি 1 মাইনাস করি এ পাশেও 1ই মাইনাস করতে হবে, সেই কথাগুলো এখানে বলে দেওয়া আছে। অথবা দেখো এই এ থেকে যদি আমি সি মাইনাস করি তাহলে বি থেকেও সি মাইনাস করতে হবে। এর সাথে আমরা যা করব বি এর সাথে আমাদের একই কাজ করতে হবে, তবে আমাদের দুই পাশে সমতা অর্জিত থাকবে বা সমতা বজায় থাকবে। এখন আমাদের 3 নম্বর এখানে বলা হয়েছে গুণ ভাগ দিয়ে, গুণ দিয়ে এ সমান সমান যদি বি হয়, 1 নম্বর এটা ছিল, 2 নম্বর এটা ছিল স্বতঃসিদ্ধ, 3 নম্বর স্বতঃসিদ্ধে কী ছিল দেখো এ সমান বি। এখন এই এর সাথে যদি আমি আরেকটা সি গুণ করি, দেখো এ এর সাথে আমি যদি সি গুণ করি এ ইন্টু সি, তাহলে বি এর সাথেও আমার সি গুণ করতে হবে। একইভাবে দেখো 4 নম্বরেও যদি এ সমান সমান বি ছিল, আমি যদি এ কে সি দ্বারা ভাগ করি তাহলে বি কেও আমাকে সি দ্বারা ভাগ করতে হবে। অথবা এখানে আমার জেড দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে জেড দ্বারা ভাগ করতে হবে। মানে যা দিয়ে ভাগ করব তাই দিয়ে ওটাকেও ভাগ করতে হবে, ওটাকে যা দিয়ে গুণ করবো এ পাশেও তাই দ্বারা গুণ করবো, অর্থাৎ দুই পাশে আমাদের একই জিনিস দ্বারা গুণ ভাগ করতে হবে, তবেই আমাদের দুই পাশে সমতা অর্জিত হবে। তাহলে এই সমতা রাখার জন্য আমাদের এই সমীকরণের এই যে কয়েকটি নিয়ম, এই নিয়মগুলোকে মেনে চলতে হবে। এইটি হলো আমাদের স্বতঃসিদ্ধের মূল বিষয়বস্তুগুলো এখানে দেখাইছে এই কত 96 পৃষ্ঠায়। এরপর 97 পৃষ্ঠা বেশ কিছু অঙ্ক করে দেখানো আছে, সেই অঙ্কটা এখানে উদাহরণ আকারে এখানে করে দেওয়া আছে। আমরা এখানকার বইয়ের উদাহরণগুলো এখন না করি, এগুলো আমরা লাস্টে করব, একটা ক্লাসে আমরা উদাহরণগুলো হয়তো বা দেখিয়ে দেবো যদি সময় পাই, কিন্তু এগুলো তো সমাধান করেই দেওয়া আছে, তোমরা নিজেরাই পারবে। আমি শুধু মাঝখানে যে কাজগুলো দেওয়া আছে কাজগুলো আমরা করে দিই, ইতিপূর্বে আমরা তাই করছি, এজন্য এগুলিকে আপাতত স্টপ রাখি, আমরা সরাসরি অনুশীলনীতে চলে যাই। এই বিষয়বস্তুগুলোকে আমরা আরও সূক্ষ্মভাবে আরও একেবারে পরিপূর্ণভাবে তোমাদেরকে বোঝানোর জন্য 2-1টি অঙ্ক করলেই এগুলি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা অনুশীলনী কত, অনুশীলনী 5 অর্থাৎ বইয়ের 103-4 পৃষ্ঠায় 103-এ অনুশীলনী 5 থাকলেও এখানে দেখো 1 থেকে 11 নম্বর পর্যন্ত সবগুলোই আছে আমাদের অবজেক্টিভ। আমরা অবজেক্টিভের অঙ্ক পরে করাবো, অবজেক্টিভগুলো এখন আপাতত দেখাবো না, আগে আমরা প্রশ্নের আগে আমরা অঙ্কগুলোকে সমাধান করে নিই। যেমন দেখো আমাদের 104 নম্বর পৃষ্ঠায় নিচে লেখা আছে 12 নম্বর অঙ্কে 12 থেকে 23 পর্যন্ত যে কয়েকটি অঙ্ক, এখানে কয়েকটি অঙ্ক আছে 1 2 3 4 3 4 12টি, 12 থেকে 23 পর্যন্ত মোট 12টি অঙ্ক আছে এখানে। সে 12টি অঙ্কে এখানে লেখা আছে নিচের সমীকরণগুলো সমাধান করো। এখন কোন একটি সমীকরণকে সমাধান করা মানেই, যেমন এখানে প্রথম সমীকরণটা আছে আমাদের কি 12 নম্বর, আমি পরে দেবো ভালো করে, আগে একটু বুঝাই। x + 4 সমান সমান দেওয়া আছে 13, এই অঙ্কটা আছে এখানে, আমাকে বললো এই সমীকরণটাকে সমাধান করার জন্য। তাহলে সমাধান করা মানেই এই সমীকরণের অজ্ঞাত রাশির মান নির্ণয় করা। সমাধানের মূল বিষয়বস্তু হলো অজ্ঞাত মানে অজানা রাশি,
অজানা রাশি কোনটা? এখানে এক্সটা আমাদের অজানা, এখানে কিন্তু 4 একটা জানা মান, 13 একটা জানা মান, কিন্তু এক্স কি? এক্সটা তো অজানা। এক্সের মান কত? 1 2 3 4 5 কত? কিছুই জানি না। তাহলে এই এক্সের মানটা বের করাই হলো সমাধান করা। অথবা এই অঙ্কটাকে অন্যভাবে বলতে পারে সমীকরণটির সমাধান করো, অথবা বলতে পারে সমীকরণটির মূল নির্ণয় করো। মূল নির্ণয় মানে এক্সের মান, মানে অজানা রাশির মান নির্ণয় করা। তাহলে কোনো একটি সমীকরণের মূল নির্ণয় মানেই অজানা রাশির মান নির্ণয়, কোনো একটি সমীকরণের সমাধান মানেও অজানা রাশির মান নির্ণয়, অর্থাৎ আমাদের চলকগুলো যে থাকে। এখন চলক কি? চলক সম্পর্কে তো আগেই তোমাদের ধারণা দিছি। আমরা এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলো থাকে সেই লেটারগুলোকে সাধারণত প্রত্যেকটিকেই আমরা চলক হিসেবে ব্যবহার করতে পারি। তবে সাধারণত কোন লেটারগুলো বেশি ব্যবহৃত হয় সেটাও তোমাদেরকে একদম প্রথমের দিকে আমি যখন বীজগণিত শুরু করি তখন বুঝিয়ে দিয়েছিলাম। এখানে 4টি গ্রুপ আছে, হয় এ বি সি বেশি ব্যবহৃত হয়, অথবা এক্স ওয়াই জেড বেশি ব্যবহৃত হয়, এবং বিশেষ করে ছোটো হাতের, বড় হাতের চেয়ে ছোটো হাতেরগুলোই বেশি ব্যবহৃত হয়। এবিসিও ছোটো হাতে, দেখো আমি ছোটো হাতেরই লিখছি। এক্স ওয়াই জেডও ছোটো হাতের লেটারগুলো বেশি ব্যবহৃত হয়। আবার কি কি এগুলো? এ বি সি, এক্স ওয়াই জেড, অথবা থাকে এল এম এন পি কিউ আর। এই 4টি গ্রুপের চলকগুলোই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় এই প্রথম দুইটি, এই দুইটা খুব কম। আর অন্যগুলো হয় না বললেই চলে। তবে হয় না বললে চলে, কিন্তু হবে না যে তার কোনো মানে নাই। হতেই পারে, যে কোনোটাও দিয়ে দিতে পারে, কোনো আপত্তি নাই, কিন্তু যে কোনোটা দিলেও তোমাকে সেটা দিয়েই করতে হবে। এখানে কোনো বাধা নাই যে এইটা দিয়ে অঙ্ক করা যাবে না, এই চলক দিয়ে, সবটা দিয়েই করা যাবে, 26টার যে কোনোটা দিয়ে। কিন্তু সাধারণত বেশি ব্যবহার হয় এই দুইটি, হয় এবিসি আর না হলে এক্স ওয়াই জেড। এগুলি তার চেয়ে একটু কম ব্যবহার হয়, আর অন্য চলকগুলো আরও কম ব্যবহার হয়। তা ঠিক আছে, আমরা এখন এই সমীকরণগুলো 12 থেকে 23 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলিকে আমরা দেখি কত পর্যন্ত আমরা সমাধান করতে পারি। তোমাদেরকে সুন্দর করে ধীরে ধীরে বুঝিয়ে আমি অঙ্কগুলোকে সমাধান করব। একটু সময় বেশি লাগলেও তোমরা যেন অঙ্কগুলোকে একবার দেখেই পরবর্তী অঙ্কগুলো, উদাহরণের অঙ্ক বা অন্য যে কোনো অঙ্ক তোমরা নিজেরাই সমাধান করতে পারো। এই জন্য আমি একটু ধীরে ধীরে সুন্দরভাবে তোমাদেরকে এগুলিকে বোঝাবো, দুইটি প্রক্রিয়ায় বোঝাবো। যেমন দেখো 12 নম্বর বই 104 পৃষ্ঠা। 12 নম্বর এখানে আছে x + 4 = 13। এখন আমাদের উদ্দেশ্য কি? সমীকরণটাকে সমাধান করা, এটি আমাদের মূল উদ্দেশ্য না? আর সমাধান মানেই আমি বললাম কি, অজানা রাশির মান নির্ণয় করা। অজানা রাশি কি আছে? শুধু এক্স। এখন এই এক্সের মান যদি বের করতে চাই, তাহলে এক্সের সাথে একটা যোগ চিহ্ন দেওয়া আছে, কি প্লাস দিয়ে আছে আমাদের 4। এই 4টাকে যদি আমরা এখান থেকে বাদ দিয়ে দিতে পারি, আমার যেভাবেই হোক এই 4টাকে বাদ দিতে হবে, এখান থেকে আউট করে দিতে হবে। আউট করে দিতে পারলেই তাহলে তো এক্সের মানটা বের হয়ে আসবে। এখন 4কে বাদ দিতে চাইলে আমরা কী করতে পারি দেখো তো। আর আরেকটি বিষয় আমি বলি, এখানেও কিন্তু আমাদের এই সমাধানের অঙ্কের আরেকটি মূল বৈশিষ্ট্য হলো, যেমন 4টি বৈশিষ্ট্য আমি ওখানে দেখালাম, আরও একটি সবচেয়ে মূল বৈশিষ্ট্য এবং খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বৈশিষ্ট্য হলো, যখন সমান সমান দিয়ে কোনো অঙ্ক থাকে, আমরা পরের লাইন যখন করব তখন আবার সমান সমান ব্যবহার করতে পারবো না। দেখো এখানে যদি সমান সমান দেয়, মনে করো x + 4 = 13, তাহলে একই লাইনে দুইটা সমান সমান হয়ে গেল না? এ জাতীয় অঙ্কে কখনোই আমরা সমান সমান ব্যবহার করব না বাম পাশে ব্যবহার করব বা। ঠিক আছে, বা কথাটাকে আমরা বরাবর শুধু বা দিয়ে দিয়ে আসবো। আর লাস্টেরটা যখন আমরা এক্সের মানটা বের হয়ে গেল তখন বা না দিয়ে আমরা সুতরাং দিয়ে দিতে পারি সর্বশেষে। কিন্তু তার আগ পর্যন্ত যতক্ষণ না আমাদের এক্সের মান বের হয় ততক্ষণ আমরা বা চিহ্নটাকে ব্যবহার করব। বাম পাশে কখনোই সমান সমান চিহ্ন ব্যবহার করবো না, কারণ সমান সমানটা আমাদের মাঝখানে আছে। ঠিক আছে, এখন এটাকে আমি তাহলে সমাধান করি। বা আমার উদ্দেশ্য কি বললাম? এক্সের মান বের করা। আর এক্সের মান বের করতে হলে আমার মূল টার্গেট হলো এক্সকে এখান থেকে সরাতে হবে। না সরানো পর্যন্ত আমি এক্সকে আলাদা করতে পারছি না। তাহলে এই 4কে যদি আমি আলাদা এখান থেকে সরাইতে চাই তাহলে কী করতে হয় দেখো তো একটু চিন্তা করে। x + 4 আছে, তার থেকে যদি আমি -4 করি, বাম পাশে +4 ছিল, -4 করে দিলে তো 4টা কাটা গেল, অর্থাৎ +4 থেকে -4 করলে 0 হয়ে যায়, অর্থাৎ শুধু x একা হয়ে যায় পাশে। আমার তো দরকারই হলো এক্সকে একা রাখা, এক্সকে আমি শুধু বাম পাশে রাখবো, এক্স ছাড়া আর কিছুই বাম পাশে রাখবো না। এটি হলো আমার মূল টার্গেট, অর্থাৎ এক্সের মানটা বের করবো। তাহলে এই পাশে আমি কী করলাম? -4 করলাম। তাহলে আমি তোমাদেরকে একটি শতসিদ্ধে 2 নম্বর শতসিদ্ধে বলছিলাম
যে বাম পাশে যদি আমরা মাইনাস করি, কোনো কিছু বিয়োগ করি, তাহলে ডান পাশেও আমাদের বিয়োগ করতে হবে। যত বাম পাশে মাইনাস করবো ডান পাশেও ঠিক ততই মাইনাস করবো। তাহলে এই পাশ থেকে আমরা বাম পাশ থেকে কত মাইনাস করে দিছি? 4। তাহলে ডান পাশ থেকেও আমরা এই 4 মাইনাস করে দেবো। এ পাশে যেহেতু আমরা কি করলাম, দেখো এই 4টাকে আমরা মাইনাস করেছি বাম পাশে, তাহলে ডান পাশে আমরা সেই 4কেই মাইনাস করে দেবো। সমান সমান সংখ্যাকে আমরা মাইনাস করব। এরপরের লাইনে আবার দেখো, বা এই +4 -4 কাটা যায়, অর্থাৎ 4 থেকে 4 বাদ দিলে কিছুই থাকে না। তাহলে এখানে আমাদের এক্সটা তো থেকে যায়। এক্স সমান সমান দেখো 13 আছে প্লাসের, মাইনাসের আছে 4। 13 থেকে 4 মাইনাস করলে কত থাকে? 13 থেকে 4 মাইনাস করলে থাকে আমাদের 9। তাহলে আমাদের এক্স সমান সমান কত চলে আসলো? 9 চলে আসলো না? তাহলে আমরা লিখতে পারি সুতরাং এক্স ইকুয়ালস 9। এখন আমরা সুতরাং নির্ণয় সমাধান এক্স সমান সমান 9, এটাই অ্যান্সার। অঙ্কটা কি খুবই কঠিন? একেবারেই সহজ। তোমাদেরকে বলছি না যে ইতিপূর্বে যে অঙ্কগুলো করছো তাদের চেয়ে সবচেয়ে, তোমাদের সব অধ্যায়ের চেয়ে তুলনামূলকভাবে এই অধ্যায়ের অঙ্কগুলো সবচেয়ে বেশি সহজ। তাহলে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো এখানে আমার 12 থেকে 24 23 পর্যন্ত 12টা অঙ্ক আছে। মনে করতে পারবো যে অনেক সময় লাগবে, তা না। আমি ইচ্ছা করলে 12টা অঙ্ক আমি 6 মিনিটে করতে পারি, এক একটা অঙ্ক মাত্র আধা মিনিট করে সময় নিয়ে। তারপর তোমাদেরকে বোঝাতে হয়, এজন্য আমার একটু বেশি সময় লাগে। তোমাদেরকে তো না বুঝিয়ে গেলে, আমি খালি করে দিয়ে গেলে কোনো লাভ হলো না। তা এটা বুঝতে পেরেছো? এই অঙ্কটাকে আমি বিকল্প পদ্ধতিতে সমাধান করে দেবো। এইটারই বিকল্প, কারণ আমরা পরবর্তীতে এই পদ্ধতির চেয়ে এই বিকল্প পদ্ধতিটাকেই আমরা বেশি প্রাধান্য দিব পরবর্তীতে। আপাতত আমরা এই পদ্ধতিটার শুরুর দিকটা শিখাই, পরবর্তীতে আমরা এইটাকেই বেশি প্রাধান্য দেব। আগে আমরা অঙ্কটা উঠাই। দেখো এক্স প্লাস 4 ইকুয়ালস 13, এটা আমাদের প্রাথমিক অঙ্ক ছিল। কত নম্বরের? 12 নম্বর। ঠিক আছে। এখন আমি তোমাদের কিন্তু এই স্বতঃসিদ্ধের সাথে আরও কিছু কথা বলে আসছিলাম যে আমরা এই পাশের এবং ওই পাশে যা করবো তাই করবো। এ পাশে যদি যোগ করি, পাশে যোগ করবো, এ পাশে বিয়োগ করলে পাশে বিয়োগ করবো, এগুলো বলছিলাম না? সেই কথার আলোকেই আমরা এখানে মাইনাস করছি 4, এ পাশেও মাইনাস করছি 4। কিন্তু এর পাশাপাশি আমি আরেকটি কথা কিন্তু বলে আসছিলাম, তোমরা কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনবে সবসময়ের জন্যই, কারণ পিছনে যদি মনে না থাকে আরেকবার একটু ওখান থেকে টেনে রিপিট করে ওটা শুনে আসতে পারো। সেখানে আমি কি বলছি যে আমরা স্থানান্তরও করতে পারি। সেই স্থানান্তর বলতে আমরা বাম পাশে থেকে কোনো একটি সংখ্যা বা চলক বা কোনো একটি পদ যদি আমি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যেতে চাই, তাহলে এই পাশে বাম পাশে পদটির যে চিহ্ন থাকবে, অর্থাৎ যে প্রক্রিয়া থাকবে, প্লাস মাইনাস ইনটু ডিভাইডেড, মানে যোগ বিয়োগ গুণ ভাগ যাই থাকবে, যখন আমরা ওইটাকে ডান পাশে নিয়ে নেবো তখন তার বিপরীত প্রক্রিয়া হয়ে যাবে। যোগ থাকলেও পাশে গিয়ে হবে বিয়োগ, এ পাশে বিয়োগ থাকলেও পাশে গিয়ে হবে যোগ, এ পাশে গুণ থাকলেও পাশে গিয়ে হবে ভাগ, এ পাশে ভাগ থাকলেও পাশে গিয়ে হবে গুণ। ঠিক একইভাবে ওই পাশ থেকেও যদি এই পাশে আনি, বিপরীত চিহ্ন হয়ে যাবে। ঠিক আছে। ডান পাশ বা বাম পাশ, দুই পাশের যে কোনো পাশ থেকে যে কোনো পাশে স্থানান্তর করা মানেই ওইটার বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়ে যাবে। এটা কিন্তু আমি তোমাদেরকে বলে আসছিলাম কিছুক্ষণ আগেই। তাহলে সেই কথার প্রেক্ষিতেই দেখো আমি এখানে বলতে পারি কি, আমার দরকার হলো শুধু এক্স রাখা, তাই না? আমার দরকার বাম পাশে শুধু এক্স রাখবো। তাহলে আমি এক্সটাকে রাখলাম, সমান সমান দিলাম। তাহলে এই 4টাকে আমি সরাই নিয়ে ওই পাশে নিয়ে যাব। ওই পাশে যদি নিয়ে নিতে চাই, ওই পাশে যেটা আছে সেটা তো আমার আগে লিখতেই হবে। তাহলে তার নিজের জায়গা 13 তার নিজের জায়গায় আগে বসবেই। এরপর আমরা অন্যকে যাকে এই পাশে আনলাম সেটাকে আমরা পরে বসাবো। তাহলে 13-এর জায়গা 13 কিন্তু ঠিকই বসলো। বসার পর এই পাশে যে আমাদের 4টা ছিল প্লাস, এই 4টাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই, তাহলে এই +4টা হয়ে যাবে -4। এই 4টা ও পাশে গিয়ে মাইনাস হয়ে গেল। আমি এটা কিন্তু তোমাদের বলছিলাম। ঠিক আছে। বা দেখো এক্স সমান 13 থেকে 4 মাইনাস করলে থাকে 9। তাহলে সুতরাং এক্স সমান 9। তাহলে এখানে নির্ণয় সমাধান এক্স সমান 9, এটি অ্যান্সার। এখন তোমরা এই যে কথাটা আমি কাজটা করলাম, এখানে আমরা ইচ্ছে করলে লিখে দিতে পারি, না লিখে দিলেও কোনো সমস্যা নাই। এটা আমাদের লিখে দেওয়ার কোনো যৌক্তিকতাও নাই, দরকারও নাই। এখানে আমরা +4k
দরকারই নাই, এগুলি লিখে দেওয়ার দরকার নেই, কিন্তু ওইটাকে আমরা লিখে দিব, এই বাম পাশ এইটাকে এখানে আমরা প্লাস উভয় পক্ষে এখানে আমরা লিখে দিতে পারি উভয় পক্ষে বা পক্ষ হতে, উভয় পক্ষ হতে 4 বিয়োগ করে, মানে এখানে কি এই 4কে এই পাশেও বিয়োগ করছি, পাশেও বিয়োগ করছি, তাহলে উভয় পাশে আমরা যা করলাম সে কথাটা লিখে দিলাম। যেমন যে আমরা মান নির্ণয়ের অঙ্ক করছি এর আগে, আমরা মান বসিয়ে পাই, মান বসিয়ে কথাটা আমরা ডান পাশে যেমন লিখে দিছি, এখানে ওই কাজটা করে দেবো, অর্থাৎ লিখে দেবো। আমরা কি করছি এখানে, উভয় পক্ষ হতে এই পক্ষ যা ছিল তা সেখান থেকে দুইটা পক্ষ না, মানে সমান সমানের বাম পক্ষ আর একটা হলো ডান পক্ষ, তাহলে উভয় পক্ষ হতে 4 বিয়োগ করে পাই, 4 মাইনাস করে পাই, তাহলে এখানে 4কে বিয়োগ করছি, এ পাশেও 4কে বিয়োগ করছি, এই কথাটাকে লিখে দিব। ঠিক আছে, তাহলে আমাদের কোন প্রক্রিয়াটা সহজ মনে হলো, এটা কিন্তু সবচেয়ে সহজ, অর্থাৎ স্থানান্তর প্রক্রিয়া। এখানেও লিখে দিতে পারতাম বাম পক্ষ হতে 4কে ডান পক্ষে স্থানান্তর করে পাই, এই কথাটাকে বলছিলাম আমি, এখানে লিখে দিলেও চলতো, না দিলেও সমস্যা নাই। ঠিক আছে, এখন আমরা একটা অঙ্কে কিন্তু অনেক সময় নষ্ট করছি তোমাদের বোঝানোর জন্য, তোমাদেরকে একেবারে ভেঙে ভেঙে সুন্দরভাবে বোঝানোর জন্য। এখন আমি এটাকে বাকি অঙ্কগুলো দেখো কত দ্রুত সমাধান করবো, আমার চেয়ে আগেই তোমরা খাতা কলমে আমার অঙ্কটা এখন উঠানোর আগেই তোমরা কিন্তু সমাধান করে ফেলতে পারো ইচ্ছে করলে। আমার সাথে পাল্লা দিয়ে তোমরা শুরু করে দাও, অলরেডি যার যার খাতায় করে ফেলো। 12 নম্বরের সাথেই আমি 12 নম্বর করে ফেলছি, তোমরা 13 নম্বরটা করে ফেলো খুব দ্রুত। যে প্রক্রিয়ায় তোমাদের কাছে সহজ মনে হয়, আমি 2টি প্রক্রিয়া দেখাইছি, আমি 2টি প্রক্রিয়ায় আবারও দেখাবো। দেখো আমাদের বাম পক্ষে কী দেওয়া আছে, x + 5 = 9। আমাদের এই 5টাকে দূর করতে হবে, 5টা এখানে আছে প্লাসের, তাই না? তাহলে কি করব, x + 5 - 5, এটাকে দূর করতে হলে মাইনাস করতে হলো 5, তাহলে 9 থেকেও আমরা মাইনাস করব 5। উভয় পক্ষ হতে উভয় পক্ষ হতে 5 বিয়োগ করে, বা দেখো এই 5 কাটা যায়, তাহলে থাকে শুধু x, অর্থাৎ +5 থেকে -5 মাইনাস করলে কী থাকে, মানে 5 থেকে 5 মাইনাস করলে 0 থাকে, তাহলে আমাদের এখানে এক্সটা তো অতিরিক্ত রয়েই গেল, আর 9 থেকে 5 মাইনাস করলে কত থাকে 4, তাহলে আমরা লিখব সুতরাং x = 4। নির্ণয়ের সমাধান x = 4। একইভাবে দেখো এটারই বিকল্পটা আমি করি, x + 5 = 9 ছিল, তাই না? বা x = এটা আরও বেশি সহজ, 9 এই 5টাকে ও পাশে নিয়ে আমরা করবো কি -5 করে দিলাম, 5টা আছে প্লাসের, ডান পাশে নিয়ে গেলাম -5 হয়ে গেল। সুতরাং x = 9 থেকে 5 মাইনাস করলে কত থাকে 4, 3 লাইনেই শেষ। তাহলে নির্ণয়ের সমাধান x = 4। আমাদের কিন্তু খুব সহজ অঙ্ক একদম। এবারে 14 নম্বর দেখো, এখন তোমাদের আরেকটি কথা আমি বলি, এই অঙ্কগুলো কিন্তু এখানে বলছে খালি সমাধান করো, কিন্তু এটার সাথে কিন্তু পরীক্ষাতে আরও কিছু অপশন দিয়ে দিতে পারে, যে সমীকরণগুলো সমাধান করো এবং শুদ্ধি পরীক্ষা করো। এবং শুদ্ধি পরীক্ষা করো মানে কি, তোমার এই অঙ্কটা সঠিক হলো কিনা সেটা পরীক্ষা করো, নিজে পরীক্ষা করে বলে দাও যে হ্যাঁ আমারটা সঠিক হয়েছে। তারপর তোমারটা যে তোমার সঠিক হয়েছে সেটা তুমি নিজেই বলে দিতে পারো, সেটা কিভাবে, সেটার প্রক্রিয়াটা দেখো। এটারই আমরা আরেকটু করি, শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষায় এটা একই, শুদ্ধি পরীক্ষার কোনো ব্যবধান নাই। তাহলে এখন আমরা শুদ্ধি পরীক্ষাটা কীভাবে করব দেখো, আমরা x এর মান কত পেলাম, 4 পাইছি না? তাহলে সমীকরণের x = 4, সমীকরণের বাম পক্ষে বসিয়ে তাহলে আমাদের বাম পক্ষ বা বসাই লিখি, তাহলে কি বাম পক্ষ কী ছিল আমাদের x + 5। এখন দেখো x এর মান আমরা কত পাইছি 4 + 5,
তাহলে 4 আর 5 যোগ করলে কত হয় 9। 9টা কি আমাদের ডান পক্ষে কত আছে 9 আছে না? তাহলে দেখো আমাদের বাম পক্ষে যে এক্সটা অজানা ছিল সেই অজানা মানটা আমরা যে এক্সের মান 4 বের করছি সেটা সঠিক কিনা সেটা আমরা পরীক্ষা করে দেখলাম। সেই 4টা বসানোর ফলে আমরা দেখলাম বাম পক্ষে সবগুলো যোগ করে 9ই আসে, তার মানে ডান পক্ষটা সমান চলে আসে। অতএব হ্যাঁ, তাহলে আমাদের অঙ্কটা সঠিক। তাহলে এখানে আমরা লিখবো সমান সমান ডান পক্ষ, তার মানে কি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। সুতরাং সমাধান সমীকরণটির সমাধান সঠিক। সঠিক বা শুদ্ধ, যেহেতু শুদ্ধি পরীক্ষা বলছে তাহলে সঠিক লিখতে পারি অথবা শুদ্ধ লিখতে পারি, যেটাই লিখো কোনোটাই সমস্যা নাই। ঠিক আছে, এভাবেই তোমরা এটা তো একই, মানে এক্সের মানটা এখানে আমরা এই সমীকরণের বাম পাশে এক্সের মানটা বসাই দেখলাম আমাদের ডান পাশে সমান হয়েছে কিনা। যদি সমান হয় তাহলে, যদি পরীক্ষা আসে শুদ্ধি পরীক্ষা করো তাহলে এটা দিতে হবে। কিন্তু আমার এখানে বইতে যে অঙ্কগুলো দেওয়া আছে 12 থেকে 23 এটার মধ্যে কিন্তু আমাদের বলে নাই শুদ্ধি পরীক্ষা করে। এখানে বলছে নিচের সমীকরণগুলো শুধু সমাধান করো। তাহলে সমাধান করো মানে শুধু এক্সের মানটা বের করতে বলছে আমাকে। তাহলে এক্সের মানটা আমরা বের করে ফেললাম। এর পরবর্তী অঙ্কগুলো দেখি আমরা কি আছে। 14 নম্বর, এখন দুইটি প্রক্রিয়ায় না দেখিয়ে সবগুলো অঙ্ককে এক প্রক্রিয়ায় দেখিয়ে দিস। তো কোনোটা দুইটা কি দুই প্রক্রিয়া, কোনোটা এই প্রক্রিয়া কোনোটা ওই প্রক্রিয়ায় এভাবে দেখাই, আর না হয় সবগুলোকে আমি এক প্রক্রিয়ায় দেখাইতে পারি। 14 নাম্বার, y + 1 = 10, সবগুলো কি শর্টকাট মেথডে দেখাই দিই, বা y = 10, এই 1টা প্লাস আছে ওর পাশে গিয়ে হয়ে গেল -1। সুতরাং y = 10 থেকে 1 মাইনাস করলে 9। নির্ণয় সমাধান y = 9। শেষ। আমার এখানে কিন্তু অজানা রাশির মান ছিল কি, আগের অঙ্কটায় অজানা রাশির মান ছিল, অজানা চলকের মান ছিল x, কিন্তু এখানে আমাদের চলকের মান হলো y। তাহলে y এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে অজানা যে রাশিটা থাকে x y z হোক a b c d হোক যাই হোক, তাহলে ওই অজানা রাশির মান নির্ণয় করাটাই হলো আমাদের সমাধানের মূল উদ্দেশ্য। ঠিক আছে, 14 নম্বর শেষ। আমি বিকল্প পদ্ধতিতে কিন্তু করে দিছি। 15 নম্বর, y - 5 = 11। তাহলে বা দেখো আমার টার্গেট শুধু y এর মানটাকে বা y-কে বের করব। ডান পাশে যা আছে তাই লিখলাম, ডান পাশেরটা তো যা আছে তাই থাকবে, আর বাম পাশের 5টাকে আমি ওই পাশে নিয়ে নেব। তাহলে 5টা আছে কি মাইনাসের, দেখো 5টা আছে মাইনাসের, তাহলে ওই পাশে যদি চলে যায় তাহলে কি হয়ে যাবে +5 হয়ে যাবে না। -5টা ও পাশে গিয়ে তার চিহ্নটা পরিবর্তন হয়ে +5 হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি সুতরাং y = 11 + 5 কত হয় 16, মানে 11 আর 5 কত 16 না, সেটি। তাহলে সুতরাং নির্ণয় সমাধান y = 16। 16 নম্বর, 16তে কী দেওয়া আছে z + 3 = 15, z + 3 = 15, বা z = দেখো 15 যার জায়গায় আছে তাই বসবে। এই 3টাকে আমরা ওপাশে নেব, 3 এর আছে কিসের, 3টা আছে প্লাসের, আমরা দু পাশে নিয়ে নিই তাহলে হয়ে যাবে -3। তাহলে সুতরাং z = 15 থেকে 3 মাইনাস করলে কত থাকে 12, অর্থাৎ 15 থেকে 3 বের করলে কত থাকে 12, 12 আর 3 কত 15 না। তাহলে z এর মান আসলো কত 12। তাহলে সুতরাং নির্ণয় সমাধান z = 12। 17 নম্বর, দেখো 3x = 12, 3x = 12। এতক্ষণ আমাদের x এর সাথে একটা যন্ত্রণা ছিল, তাই না, x y বা z যার সাথেই, যেমন এই y এর সাথে একটা যন্ত্রণা ছিল -5, এটাকে দূর করাই আমাদের একমাত্র চ্যালেঞ্জ ছিল। তাহলে এটাকে দূর করতে হলে এটাকে আমরা ওই পাশে সরাই নিয়ে নিছি। তো ওই পাশে সরাতে গেলে এখানে -5 ছিল, ওই পাশে গিয়ে প্লাস হয়ে গেছে। এটা y এর সাথে একটা যন্ত্রণা ছিল আমাদের +1, তাহলে এই +1টাকে যদি ওই পাশে নিয়ে নিই তাহলে পাশে -1 হয়ে গেছে। এখানে z এর সাথে একটা আমাদের সংলগ্ন ছিল +3, এই 3টাকে আমরা ও পাশে নিয়ে -3 করে দিছি, অর্থাৎ জেডকে একা করে দিছি। অর্থাৎ এখানে y-কে একা জেডকে একা, মানে আমরা একা রাখবো এবং তার মানটাই বের করব। এই তো আমাদের মূল লক্ষ্য। তাহলে এখানে দেখো x এর সাথে আর একটা জিনিস এখন রয়ে গেছে, সেটা কি যোগও না বিয়োগও না, এখানে কি আকার আছে
এক্সের সাথে যে থ্রিটা আছে এটা কি গুণ আকারে আছে না? এক্সের সাথে থ্রিটা কী আকার আছে? গুণ আকারে। তাহলে গুণ আকারে থাকা মানে কি? আমরা বলছিলাম না কিছুক্ষণ আগেই যে কোনো কিছু এই পাশে যে চিহ্ন থাকবে ওই পাশে গিয়ে তার বিপরীত চিহ্ন হয়ে যাবে। তাহলে এখন আমরা এটা কী করতে পারি, বা এক্স সমান সমান কী হবে, দেখো এই থ্রিটা ও পাশে 12 ডিভাইডেড বাই 3, এই থ্রিটা নিচে অর্থাৎ 12কে ভাগে চলে আসবে। অথবা এরকমও লিখতে পারতাম 12 ডিভাইডেড বাই 3, এরকমও লিখতে পারতাম, ভাগ চিহ্ন দিয়ে লিখতে পারতাম। তো এটাই লিখে দিলাম আমি, উপরে নিচে করে দিলাম, তাই না? তাহলে এ পাশে থ্রিটা আছে গুণ আকারে, আমি পাশে নিয়ে নিলাম ভাগ আকারে। ইচ্ছে করলে এখানে আমি একটু ডান পাশে লিখে দিতে পারি, উভয় পক্ষকে থ্রি দ্বারা ভাগ করে। দেখো এই পক্ষকে যদি 3 দ্বারা ভাগ করি, এরকম আমাদের ছিল 3x = 12। এখন এইটাকে যদি 3 দ্বারা ভাগ করি, এই 12কেও যদি 3 দ্বারা ভাগ করি, তাহলে এই 3 কাটা যায় না, শুধু x থাকে, এই এক্সটা রয়ে গেল। আর অবশ্যই 12/3 যা তাই রয়ে গেলো যে 12/3। এই জন্য এখানে আমরা লিখে দিতে পারি উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে। অথবা আমরা স্থানান্তর করছি, আমরা এই 3টাকে ওই পাশে স্থানান্তর করাতে আমাদের এই পাশে এসে গুণ আকারে আছে, ওই পাশে ভাগ আকারে চলে গেল। তাহলে সুতরাং এক্স সমান কত, 12কে 3 দ্বারা ভাগ করলে কত হয়, 3 4 12, 4 হবে না? তাহলে এটি সুতরাং নির্ণয়ের সমাধান এক্স সমান 4 আনসার। তাহলে আমাদের কিন্তু এখানে আমি খুব দ্রুত ছোট ছোট করে আমি বিকল্প পদ্ধতিতে সমাধানগুলো করে দিচ্ছি শুধু, কারণ এইটি তোমাদের সবচেয়ে সহজ হবে। এবং পরবর্তী আমরা যে অঙ্কগুলো করব, আরও একটু প্রশ্নের অঙ্কগুলো আছে, বড় বড় অঙ্ক, সেখানে আমরা এই প্রক্রিয়াটাই বেশি ব্যবহার করব। তাহলে অযথা আমরা ওই প্রক্রিয়াটা শেখার দরকার, বইতে উদাহরণে শেখাইছে, যার জন্য আমরা ওইটাকে শিখিয়ে নিয়ে আসলাম আগে, যোগ করা বিয়োগ করা। কিন্তু আমরা স্থানান্তর করাটা হলো সবচেয়ে সহজ প্রক্রিয়া। আমরা স্থানান্তরের মাধ্যমে উপরের ক্লাসে, বড় ক্লাসেও যখন যাবো তখন আমরা সব এই স্থানান্তর প্রক্রিয়াতেই আমরা বেশিরভাগ অঙ্কগুলো করবো। তাই এগুলো আমরা সব মুছে নিই, আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আমরা এখানে যে কয়েকটি আছে, অল্প কয়েকটি অঙ্ক তো 23 নাম্বার পর্যন্ত সবগুলি করে দেবো, কারণ এগুলি সময় লাগবে না খুব বেশি। আঠারো নম্বর, 2x + 1 = 9। এখানে কিন্তু ঝামেলা আমাদের একটা না, দুইটা। 1ও আছে, 1কে আমার এখান থেকে সরাতেই হবে এক্সের সাথে থেকে, আবার এক্সের সাথে 2ও আছে, 2কেও সরাতে হবে। তখন দুইটি কাজ করতে হবে। দেখি দুইটি কাজ আমরা একটা একটা করে করি, একসাথে দুইটি করা সম্ভব না, আগে 1কে সরিয়ে ফেলি। তাহলে এখানে আমাদের 2x সমান কত হবে, 9 ডান পাশে আছে যা রইল, এই 1কে যদি ও পাশে নিয়ে নেই, তাহলে 1-এর আগে প্লাস আছে, ওই পাশে গিয়ে হয়ে গেল -1, বা 2x। দেখো 9 থেকে 1 মাইনাস করলে কত থাকে, 8। তাহলে 9 থেকে 1 মাইনাস করলে কত থাকলো, 8 না? এবার আমরা কি করতে পারি, এই 2টাকে এখন সরানোর প্রক্রিয়া, আগে একজন একজন করে সরালাম, 1কে আগে সরিয়ে দিলাম, এখন 2কে আমরা এখান থেকে স্থানান্তর করব। বা x সমান এই 2টাকে আমরা এক্সের সাথে কি আছে, গুণ আকারে। তাহলে গুণ আকারে আছে মানে আমরা ও পাশে গিয়ে ভাগ করে ফেলবো, অর্থাৎ 8কে এই 2 দ্বারা ভাগ করব। ঠিক আছে, এখানে লিখে দিতে পারি, দরকার নাই না লিখে দিলেও। সুতরাং x সমান 8কে 2 দ্বারা ভাগ করলে কত থাকে, 4। তাহলে নির্ণয়ের সমাধান x = 4। উনিশ, 4x - 5 = 11। 4x - 5 = 11, এই একটা অঙ্ক। এখানে আমাদের কিন্তু যেটার মতোই দুইটি কাজ আছে, আগে 5কে আমরা ট্রান্সফার করবো, তারপরে 4কে। তাহলে দুই ধাপে আমরা কাজটা শেষ করব, সম্পন্ন করব। তাহলে 4x সমান দেখো 11 যা আছে তাই হলো, এই -5টা ওপাশে গিয়ে হয়ে গেল +5। ঠিক আছে, বা 4x = 11 আর 5 প্লাস করলে কত হয়, 11 আর 5 16। এখন এই 4টা আছে এক্সের সাথে গুণ আকারে, তাহলে এই
4টা ওপাশে গিয়ে কী হয়ে যাবে, এক্স সমান সমান 16 ডিভাইডেড বাই এই 4টা ওপাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে সুতরাং এক্স সমান সমান 16কে 4 দ্বারা ভাগ করলে 4 4 16। তাহলে নির্ণয়ের সমাধান এক্স সমান সমান 4। ওকে, তাহলে আমাদের এখানে 18, 19 দুইটি অঙ্কই কিন্তু আমাদের সমাধান হয়ে গেল একেবারেই সহজে। এবার আসি আমরা 20 নাম্বার, খুব দ্রুত। খুবই সহজ অঙ্ক, খুবই সহজ। এগুলি তোমরা ইচ্ছে করলে এক বসাতে তোমাদের এগুলি মনে হয় 10-15টা কেন 20-30টা 40টা অঙ্ক করলেও তোমাদের বিরক্ত লাগবে না, কারণ এতটাই সহজ অঙ্ক। যখন তোমাদের একটু কঠিন একটা অঙ্ক সামনে এসে হাজির হয় তখনই তোমাদের বিরক্ত হয়ে তোমরা উঠে যাও। কিন্তু ওইটাকে একটু চিন্তা ভাবনা করতে 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 নিজে যদি সমাধান করতে পারো, কারোটা না দেখে, আমি করাইতেছি এটা না দেখে, কোনো বই না দেখে, তোমরা যদি নিজে থেকে একটা অঙ্ক, জটিল একটা অঙ্ক সমাধান করতে পারো, তখন দেখবে তোমার মধ্যে কতটা স্বতঃস্ফূর্ততা বৃদ্ধি পাবে, তোমাদের মধ্যে কত যে একটা আগ্রহ বেড়ে যাবে অঙ্ক করার প্রতি, তোমরা ভেবেও কুল পাবে না। তোমাদের দেখবে অনেক অঙ্ক যে এটা আমি পেরেছি, তার মানে আমার মধ্যে যে একটা শক্তি কাজ করবে, সেই শক্তিতে তুমি দেখবা পরবর্তীতে আরও অনেক বেশি অঙ্কগুলো করতে পারবে। এই জন্য বলি তোমরা নিজেরা চেষ্টা করো, নিজেরা আগে একটা দুইটা যখন আমি দেখলাম করলাম, এগুলি তোমরা নিজেরা বাসায় এখন আগে একবার দেখে নাও, পরবর্তীতে তোমরা এগুলি সব না দেখে নিজে নিজে এগুলি চেষ্টা করবে। তারপরে যেটা আটকে গেলে পারলে না, সেটাকে আবার ওখানে একটু টেনে ব্যাক করে এসে আবার ওটা দেখে নিলে, এইভাবে তোমরা অঙ্কগুলোকে সমাধান করবে, তাহলে তোমরা অবশ্যই ভালো কিছু করতে পারবে। 20 নাম্বার, 3x - 5 3x - 5 = 17। আমার টার্গেট আগে 5কে পাশে সরাবো, বা 3x = 17 তো আছেই, এই 5কে পাশে নিয়ে গেলে এখানে 5-এর আগে মাইনাস হচ্ছে, ও পাশে গিয়ে হয়ে যাবে +5, বা 3x 17 আর 5 কত 22, মানে 17 + 5 = 22। তাহলে বা এখানে আমাদের এই এক্সকে এখন একা করে 3কে ও পাশে নিয়ে নেব। তাহলে 3কে যদি আমরা ও পাশে নিয়ে নেই তাহলে কী হবে, এই 3 দ্বারা 22কে ভাগ হবে না, তাহলে এটা গুণাকার আছে, এক্সের সাথে 3টা গুণাকার আছে, তাহলে ও পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, x = 22 ডিভাইডেড বাই 3। এখন দেখো 3 দিয়ে যদি এখানে 21 থাকতো তাহলে আমরা 3 × 7 = 21 কাটাকাটি করতে পারতাম, কিন্তু এখন তার কাটাকাটি করা যাইতেছে না, এটা কিন্তু এইভাবেই অ্যান্সার দিতে পারি। সুতরাং x = 22/3 এটি অ্যান্সার। অথবা এটাকে আমরা এরকম করতে পারি, ভগ্নাংশ আকারে মিশ্র ভগ্নাংশ নিয়ে আসতে পারি। কীভাবে, 3 দিয়ে 22কে আমরা ভাগ করলে 3 × 7 = 21, এখানে অবশিষ্ট থাকে কত 1, সেই একটাকে আমরা উপরে নিয়ে নিই আর হরটাকে নিচে নিয়ে আসি, ভাজকটাকে নিচে নিয়ে আসি, এটা তো। তাহলে এই জন্য 7/1, এটাকে রাফ দেখিয়ে দিলাম, ও পাশে রাফটা থাকলো। তাহলে এখন আমরা লিখি, সুতরাং নির্ণয়ের সমাধান x = 7/3 এটা। অথবা তুমি এর শুধু এইটুকু দিয়ে দিতে পারো, অ্যান্সার যদি এখানে দিয়ে দাও তাতেও হবে। ঠিক আছে, আমাদের 20 নাম্বার হয়ে গেল। 21, 7x - 2, এটা একটু ব্যতিক্রম। দেখো 7x - 2, একটু মনোযোগ দিয়ে দেখবে, x + 16। আমাদের এতক্ষণ যে অঙ্কগুলো করলাম সবগুলোতে কিন্তু বাম পাশে শুধু x ছিল, ডান পাশে কোনো x ছিল না, মানে কোনো চলক ছিল না। কিন্তু এখন কিন্তু এ পাশেও আছে, এ পাশেও আছে, তাহলে এখন দুই পাশে আছে না। কিন্তু আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট অজানা রাশিকে সব বাম পাশেই আনবো। যেমন দেখো সবগুলোতে আমরা x সবসময় বাম পাশে রাখছি আর সংখ্যাটাকে ডান পাশে নিয়ে নিছি, তাহলে এখানেও আমরা তাই করবো। ওই পাশে আসতে থাক, সমস্যা কি, আমি তো তোমাদেরকে খালি এক পাশ থেকে এক পাশে নেওয়ার জন্য আমি বলি নাই, বাম পাশ থেকে খালি ডান পাশেই নিবে। এতক্ষণ আমরা সবগুলোকে খালি বাম পাশ থেকে ডান পাশে নিয়েছি। আমি কিন্তু শেখাইছি কি, বাম পাশ থেকে ডান পাশে নিলেও আমাদের চিহ্নের বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে, আবার ডান পাশ থেকেও যদি বাম পাশে নিই তাতেও আমাদের চিহ্নটা বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। এটা তো বলে আসছে এর আগে, তাহলে সেই কাজটাকেও করবো আমরা এখন। আমরা সব এক্সগুলোকে এক পাশে নিয়ে আসবো। তাহলে বা এই 7x যার জায়গা আছে সেখানেই রয়ে গেল, ডান পাশে যে এক্সটা আছে ওইটাকে আমি বাম পাশে নিয়ে আসবো। তাহলে ডান পাশে এক্সটা আছে, এক্সের আগে কী চিহ্ন আছে, প্লাস, এটাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে কী হয়ে যাবে, -x।
তাহলে 7x যার জায়গায় সেই বসলো, আর যাকে আমি ট্রান্সফার করে নিয়ে আসলাম সে প্লাসের ছিল, এ পাশে এসে হয়ে গেল মাইনাসের, ইকুয়ালস। এবারে ডান পাশে তো আমরা লিখবো, ডান পাশের সংখ্যা যেটা আছে ওইটাকে আগে লিখবো। ডান পাশের সংখ্যা আছে কত? 16, এর স্থানটাকে আগে দিয়ে রাখলাম। এবারে আমরা যাকে ওখানে নিয়ে নিব, কাকে নিব? এই টুকে নিব। টুটা আছে কি প্লাসের না, এটা ওপাশে নিয়ে গেলে মাইনাসের আছে, ওপাশে গিয়ে আমাদের হয়ে যাবে +2। এ পাশে আছে -2, ওপাশে গিয়ে হবে +2। তাহলে আমি কী করলাম এখানে দেখো, এই এক্সটাকে ট্রান্সফার করে আমরা বাম পাশে নিয়ে আসলাম, আর 2টাকে ট্রান্সফার করে ডান পাশে নিয়ে নিলাম। 16 যে যার জায়গায় ছিল সেখানেই আছে, 7x যার জায়গায় সে সেখানেই রয়ে গেছে। শুধু আমরা এক্সটা প্লাসের আছে, এ পাশে এসে মাইনাস হয়ে গেলো, 2টা মাইনাসের আছে, ও পাশে গিয়ে প্লাসের হয়ে গেলো। অর্থাৎ সব কনস্ট্যান্ট ভ্যালু মানে স্থির মান, নির্দিষ্ট সংখ্যাগুলোকে আমরা ডান পাশে নিয়ে নিলাম, আর চলকগুলো সব বাম পাশে চলে আসলো। এখন দেখো বা 7x থেকে একটা x মাইনাস করলে কত থাকে? এখানে 7x মাইনাস 1x, তাহলে কত থাকে? 6x ইকুয়ালস 16 + 2 কত হয়? 18, অর্থাৎ 16 আর 2 কত? 18 না? এ দুটোই তো যোগের, 16 প্লাসের 2 প্লাসের, তাহলে দুইটা মিলে আমাদের হলো কত? +18। এখন এই এক্সটাকে বাম পাশে রেখে এখানেও আরেকটা সংখ্যা রয়ে গেছে 6, সেই 6কে আমরা ডান পাশে নিয়ে নিব, কিন্তু 6টা আছে কি এক্সের সাথে গুণ আকারে, তাহলে গুণ আকার আছে মানে ডান পাশে গিয়ে হয়ে যাবে ভাগ, 18/6। তাহলে এখন আমরা লিখতে পারি সুতরাং x সমান 18কে 6 দ্বারা ভাগ করলে কত হয়? 3, 3 6 18। তাহলে এখন লিখব নির্ণয় সমাধান x সমান 3। আমাদের কিন্তু আমি বলছি 23টা অঙ্ক, 23 নাম্বার পর্যন্ত আছে, 23 নাম্বার পর্যন্ত সমাধান করে দেব। অলরেডি 21 কিন্তু হয়ে গেছে, আর 2টি অঙ্ক মাত্র। একদমই সহজ অঙ্ক, খুবই সহজ। তোমরা একটু মনোযোগ দিয়ে পড়লে এর চেয়ে সহজ কোনো অঙ্কই হতে পারে না। বাইশ নাম্বার 3 - x ইকুয়ালস 14। এই তো আমাদের টার্গেট, এক্সকে বাম পাশে রাখবো শুধু। তাহলে এক্সের আগে কি আছে? -x আছে, তাই না? সমান এই পাশের 14 যা আছে তাই রইল, আর 3টাকে ওই পাশে নিয়ে নেব। 3 এর আগে কি আছে? কিছু নাই মানে প্লাস আছে, তাহলে এই 3টাকে যদি ওই পাশে নিয়ে নিই তাহলে কী হয়ে যাবে? -3 হয়ে যাবে। বা -x সমান 14 থেকে 3 গেলে কত থাকে? 11। প্লাস আছে 14 আর মাইনাসের আছে 3, কার বেশি আছে? প্লাসের বেশি। কয়টা বেশি? 11টা বেশি। এই তো, তাহলে +11 হলো। কিন্তু আমার তো বলছে শুধু এক্সের মান বের করার জন্য, এখানে কিন্তু আর একটু ব্যতিক্রম, অর্থাৎ প্রতিটি অঙ্কের মধ্যে একটু একটু করে কিন্তু ব্যতিক্রম অবস্থা নিয়ে আসছে, যার জন্য তোমাদের এগুলি প্রতিটি ক্লাস, প্রতিটি অঙ্ক আমি যে করে দিলাম সেগুলি তোমাদের দেখতে হবে। এগুলি না দেখলে তোমরা কিন্তু এই ব্যতিক্রমগুলো তখন তোমরা হারিয়ে ফেলবে, সেগুলি পাবে না, সেগুলি বুঝতে পারবে না, তখন তোমাদের একটু সমস্যা হবে। এই জন্য তোমরা অবশ্যই টেনে হলে সেগুলি বারবার দেখবে। এখন দেখো -x ইকুয়ালস যদি 11 হয়, এখন এই এক্সটার আগে আমাদের কি আছে? মাইনাস চিহ্ন। এক্সের আগে কি আছে? মাইনাস চিহ্ন। কিন্তু আমাদের -x বের করতে বলে না, আমাকে সমাধান হলো অনলি এক্সের মান বের করতে বলছে। তাহলে -x মানে কি? -1 না? -x মানে তো -1। তাহলে বা দেখো -x এটার সাথে আমরা যদি এই উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করি, 11 × -1 এখানে লিখলাম। আমার টার্গেট এই মাইনাসটাকে দূর করব, আমার মাইনাস তো এখানে রাখা দরকার নাই। তাহলে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে দেখো, বা মাইনাসে কি হয়? প্লাস 1 দ্বারা এক্সকে গুণ করলে অনলি এক্স ইকুয়ালস, এখানে 11-এর আগে কী আছে? প্লাসে মাইনাসে -11, তাহলে এক্সের মান পেয়ে গেলাম কত? -11। তার মানে আমাদের ছিল -x সমান 11, আর এখন হয়ে গেলো x ইকুয়ালস -11। তাহলে এক্সের অরিজিনালি মান কত? -11, কারণ আমাদের বলছে -x না, আমাকে বলছে অনলি এক্সের মান বের করার জন্য। তাহলে এই যে এক্সের মানটা বের হয়ে আসলো 11। তাহলে এখন লিখব সুতরাং, লাস্টের বার আমরা কিন্তু এখানে বা দিয়ে অঙ্কটা শেষ করবো না। সুতরাং
এক্স ইকুয়ালস -11। তাহলে লিখব নির্ণেয় সমাধান এক্স ইকুয়ালস -11। এটি অ্যান্সার। আমাদের কিন্তু 22 নাম্বার হয়ে গেল। এবার 23 নাম্বার লাস্ট অঙ্ক একদম। 23 নাম্বার আছে 2x + 9 = 3। আমি এটাকে মুছে দিই শুধু এই অংশটাকে। এটা তোমাদের হয়েছে তো, তাই না? অথবা আমি একটু ছোটো করি, -1 দ্বারা গুণ করে ব্যাস 22 23 আছে 2x + 9 = 3। 2x + 9 = 3। এখানে আমাদের এই 9টাকে ওপাশে নিয়ে নিব, বা 2x এই 3 যার জায়গায় সেই বসলো, আর 9টাকে যখন ওই পাশে নেব, 9-এর আগে প্লাস আছে, ওই পাশে গিয়ে হয়ে গেল -9, বা 2x এখানে দেখো এটা আছে প্লাস, এটা আছে মাইনাস, প্লাসে মাইনাসে কী হয়? মাইনাস। তার মানে আমাদের প্লাসের আছে 3টা, মাইনাসের আছে 9টা। কার বেশি আছে? মাইনাসের বেশি আছে। কয়টা বেশি আছে? 6টা। তার মানে 9 থেকে 3 বাদ দিলে 6, অর্থাৎ 6। তার মানে +3 - 9 = -6। এরকম তোমাদের কিন্তু আগে যোগ বিয়োগ শিখাইছি। তাহলে এখানে থাকে কত? -6। কিন্তু আমাকে বের করতে বলছে শুধু এক্সের মান। এক্স সমান দেখো ওই পাশে আছে আমাদের -6, এই 2টা গুণাকার আছে, এই পাশে এসে 2টা ভাগ হয়ে গেল, তাই না? তাহলে সুতরাং এক্স সমান এই -6কে 2 দ্বারা ভাগ করলে হয় -3। কারণ এখানে তো প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দ্বারা 6কে ভাগ করলে হয় 3। তাহলে নির্ণয় সমাধান। প্রত্যেকটাই কিছু কিছু ব্যতিক্রম, অর্থাৎ ভিন্নতা, প্রতিটি অঙ্কে কিছু কিছু ভিন্নতা নিয়ে আসছে। এক্স ইকুয়ালস -3। অতএব প্রতিটি অঙ্কই তোমাদেরকে দেখা আমি বলবো অত্যন্ত জরুরি। এই জন্য প্রতিটি অঙ্কই তোমরা দেখবে, এবং তাহলে এখান থেকে যে ব্যতিক্রমগুলো আছে সেগুলি বুঝতে পারবে। আর বুঝতে পারলে তোমরা যে কোনো ধরনের অঙ্ক আসুক না কেন তোমরা সবই সমাধান করতে পারবে। তাহলে এটাকে তুলে নাও। আজ এগুলোই করলাম। আগামী ক্লাসে আবার তোমাদের এখানে দেখো, আমি বলছি না এই অধ্যায়টা তোমাদের সবচেয়ে কম সময়ে এই একটি অধ্যায় আমি শেষ করে ফেলবো। এখানে কিন্তু আমাদের 23টি অঙ্ক হয়ে গেল। এখন আছে আমাদের 24 থেকে 35 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সবগুলি প্রশ্নের অঙ্ক। আর প্রশ্নের অঙ্কগুলো তো তোমাদের বাস্তব প্রয়োগের অঙ্ক। প্রশ্নের অঙ্কগুলো তোমাদেরকে খুবই গুরুত্ব দিয়ে, খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে। আগামী ক্লাস তোমরা অবশ্যই একদম পরিপূর্ণ মনোযোগ দিয়ে দেখবে, যেন আমরা এই প্রশ্নের অঙ্কগুলো অল্প সময়ে 2টি ক্লাসেই এই চ্যাপ্টারটি আশা করি শেষ করে দেব। 2টি ক্লাসে এই চ্যাপ্টার, যদি আর বাকি 2টি ক্লাসে এই বইয়ের অঙ্কগুলো শেষ করে দেবো। হয়তো বা সৃজনশীলের জন্য আরেকটি ক্লাস নিতে পারি, খুব বেশি অঙ্ক করাবো না, তাহলে মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তা ঠিক আছে, আজ এই পর্যন্তই। তোমরা এগুলিকে মনোযোগ দিয়ে করো। আগামী ক্লাস আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমাদের চ্যানেলের ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখো এবং নিয়মিত পড়ালেখা করো। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থাকো। আর একই সাথে যারা আমাদের এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।